আজকের এই আলোচনায় এমন এক গুপ্ত হত্যার ঘটনা বিশ্লেষণ করা হবে যা শুনলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠবে। গুপ্ত হত্যা বা অ্যাসাসিনেশনের কথা ভাবলে সাধারণত মাথায় প্রথমেই কি আসে? বন্দুক, ধারালো অস্ত্র কিংবা খুব জোর বিষ। কিন্তু আজ যে মার্ডার মিস্ট্রিটা নিয়ে কথা হবে সেখানে এক ফোঁটা রক্তপাত নেই, নেই কোনো অস্ত্রের ঝনঝনা নেই। আজ আলোচনা করা হবে পাকুর হত্যা মামলা নিয়ে, যাকে বলা হয় ইতিহাসের একেবারে প্রথম বায়োলজিক্যাল অ্যাসাসিনেশন। ঘটনাটা এতটাই নিখুঁত আর ভয়ঙ্কর যে আধুনিক থ্রিলার সিনেমার প্লটও এর কাছে হার মানবে। একটা সাধারণ খুন আর এই বায়োটেররিজম খুনের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। সাধারণ খুনের ক্ষেত্রে বন্দুক বা বিষের ব্যবহার থাকে, স্পষ্ট রক্তের দাগ থাকে, কিন্তু এই ঘটনাটা সম্পূর্ণ আলাদা। এখানে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল এমন এক অদৃশ্য জীবাণু যাকে খালি চোখে দেখাই যায় না। কোনো অস্ত্র নেই, কোনো রক্ত নেই, একেবারে পারফেক্ট ক্রাইম যাকে বলে। ভাবলে অবাক লাগে কিভাবে একটা অদৃশ্য অস্ত্রকে কাজে লাগিয়ে এমন একটা ছক কষা হয়েছিল যা অপরাধ জগতের ইতিহাসে একটা সম্পূর্ণ নতুন অধ্যায়ের জন্ম দেয়। এবার একটু সময়কালটার দিকে নজর দেওয়া যাক। সালটা 1933, জায়গা ব্রিটিশ শাসিত কলকাতা। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি, এই সময়টাতে পৃথিবীর মানুষ বায়োটেররিজম বা জীবাণু অস্ত্র শব্দগুলোর সাথে সেভাবে পরিচিতই হয়নি, এই কনসেপ্টেই তখনও আসেনি। আর ঠিক সেই সময়ে এই খাস কলকাতায় ঘটেছিল এমন এক গাহীন করা ঘটনা যা সময়ের চেয়ে অনেক অনেক বেশি এগিয়েছিল। পুরো ঘটনার সূত্রপাত হয় 1933 সালের 26শে নভেম্বর। হাওড়া স্টেশনে তখন ঠিকঠিকে ভিড়। পাকুড় এস্টেটের 21 বছর বয়সী তরুণ জমিদার অমরেন্দ্র চন্দ্র পাণ্ডে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ ওই ভিড়ের মধ্যে খদ্দর পরা এক অচেনা লোক তাকে সজোরে ধাক্কা দিয়ে বসে। অমরেন্দ্র কিছু বুঝে ওঠার আগেই বুঝতে পারেন তার ডান হাতে ছুঁচের মতো তীক্ষ্ণ কিছু একটা ফুটে গেছে। কিন্তু ওই ভিড়ের মধ্যে লোকটা মুহূর্তেই গায়েব হয়ে যায়। অমরেন্দ্র ভেবেছিলেন হয়তো ভিড়ের চাপে কারো ছাতার ডগা বা সেফটি পিন ফুটেছে, তাই বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামাননি। কিন্তু কয়েকদিন পরেই তার ধুম জ্বর আসে। শহরের বড় বড় ডাক্তাররা এলেন, দেখলেন, কিন্তু কেউই এই জ্বরের আসল কারণটা ধরতে পারলেন না। দেখতে দেখতে জ্বর গিয়ে পৌঁছালো একেবারে কোমায়। আর তার কিছুদিন পরে এক অদ্ভুত রহস্যময় মৃত্যু। অমরেন্দ্রর এই আকস্মিক মৃত্যুর পর চিকিৎসকদের মনে একটা বড়সড় খটকা লাগে। শুরু হয় রক্তের কালচার, আর ল্যাবরেটরি থেকে যখন রিপোর্টটা এলো সবার তো একেবারে চোখ কপালে ওঠার জোগাড়। রিপোর্টে স্পষ্ট পাওয়া গেল পাস্তুরেলা পেস্টিসের প্রমাণ। হ্যাঁ, ঠিকই, এটা সেই ভয়ঙ্কর মারণ রোগ বিউবনিক প্লেগের জীবাণু। রক্তের রিপোর্টে এই জীবাণুর উপস্থিতি ডাক্তারদের পুরোপুরি হতবাক করে দিয়েছিল। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল কোনো অজানা ভাইরাসের আক্রমণ, কিন্তু পর্দার আড়ালে লুকিয়েছিল এক অকল্পনীয় সত্য। এখন মনে প্রশ্ন আসতেই পারে, ডাক্তাররা এতটা অবাক হয়েছিলেন কেন? কারণটা হলো 1933 সালের ওই সময়টায় পুরো কলকাতায় প্লেগের কোনো অস্তিত্বই ছিল না, কোনো প্রাদুর্ভাব ছিল না আশেপাশে। তাহলে তরতাজা যুবকের শরীরে এই মারণ জীবাণু এলো কোথা থেকে? এই মারাত্মক অসামঞ্জস্যতাই কলকাতা পুলিশকে নড়েচড়ে বসতে বাধ্য করে। শুরু হয় এক ঐতিহাসিক তদন্ত যা সেই সময়কার গোটা ব্রিটিশ সাম্রাজ্যকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। তো এই পুরো ঘটনার মাস্টারমাইন্ডকে? পুলিশি তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর নাম, আর সেই নামটা হল অমরেন্দ্ররই সৎ ভাই বিনয়েন্দ্র চন্দ্র পাণ্ডে, একেবারে নিজের পরিবারের মানুষ। পুরো পাকুড় এস্টেটের বিপুল সম্পত্তির একক দখল নেওয়ার তীব্র লোভ থেকেই সে নিজের ভাইকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার এই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানটা কষেছিল। বিনয়েন্দ্র ছকটা যে কতটা সূক্ষ্ম আর ভয়ঙ্কর ছিল তার পর্যায়ক্রমটা দেখলে সত্যি শিউরে উঠতে হয়। প্রথম ধাপে সে তার ডাক্তার বন্ধু তারানাথের সাহায্যে কিছু জাল কাগজপত্র তৈরি করে। এরপর দ্বিতীয় ধাপে অত্যন্ত গোপনে বোম্বের হাফকিন ইনস্টিটিউট থেকে প্লেগের একদম জ্যান্ত জীবাণু চুরি করে আনে। তৃতীয় ধাপটা শুনলে তো আরও অবাক হতে হয়। একবার ভাবলে সত্যিই অবাক হতে হয়। 1933 সাল, না আছে ইন্টারনেট, না আছে আজকের মতো আধুনিক প্রযুক্তি। সেই সময় দাঁড়িয়ে একজন মানুষ ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এমন একটা মারণ জীবাণু এতটা পথ বহন করে আনল। আর একদম শেষ ধাপে হাওড়া স্টেশনের ওই কড়া নিরাপত্তার মধ্যে সেই জীবাণু একটা বিশেষ সিরিঞ্জে ভরে এক ভাড়াটে খুনিকে দিয়ে পুশ করালো খোদ নিজের ভাইয়ের শরীরে। এটা সেফ একটা খুন ছিল না, লজিস্টিক্সের দিক থেকে এটা ছিল একটা নিখুঁত বায়োলজিক্যাল অ্যাসাসিনেশন। তবে একটা কথা আছে না, অপরাধী যতই চালাক হোক, কোনো অপরাধী কিন্তু সম্পূর্ণ নিখুঁত হয় না। ঠিক কোথাও না কোথাও একটা সূত্র থেকেই যায়। কলকাতা পুলিশের দুর্ধর্ষ গোয়েন্দাগিরির কাছে বিনয়েন্দ্রর এই তথাকথিত পারফেক্ট ক্রাইমের অহংকার একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। পুলিশের হাতে আসা সামান্য কিছু প্রমাণ, যেমন ট্রেনের টিকিটের নিখুঁত হিসাব, হোটেলের বিলের রসিদ আর সাক্ষীদের একদম পয়েন্ট টু পয়েন্ট বয়ান, পুরো ষড়যন্ত্রের জালটাকে ছিন্নভিন্ন করে দেয়। ভাবলে অবাক লাগে কতগুলো সাধারণ প্রমাণ কিভাবে এত অসাধারণ একটা মামলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। যতই নিখুঁত পরিকল্পনা হোক, আইন ঠিকই তার রাস্তা খুঁজে নিয়েছিল। শেষমেশ আদালতে এই অসম্ভব বলে মনে হওয়া ষড়যন্ত্রটা সম্পূর্ণভাবে প্রমাণিত হয়। বিচারে বিনয়েন্দ্র আর তার সহযোগীদের যাবজ্জীবন কারাদণ্ড বা সেই সময়ের ভাষায় বলতে গেলে দ্বীপান্তরের সাজা দেওয়া হয়।
আর এই ঐতিহাসিক রায়ের মাধ্যমেই সমাপ্তি ঘটে অপরাধ জগতের এক অত্যন্ত রোমাঞ্চকর অধ্যায়ের। এত বুদ্ধিদীপ্ত, এত আধুনিক একটা পদ্ধতি ব্যবহার করেও অপরাধীরা শেষ পর্যন্ত কিন্তু পার পায়নি। প্রায় ৯০ বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা আজও কিন্তু বিশ্ব অপরাধ ইতিহাসে এক বিশাল বিস্ময় হয়ে আছে। এই বিশ্লেষণের একদম শেষে এসে একটা বড় প্রশ্ন থেকেই যায়। আজকের দিনে আধুনিক ফরেন্সিক বিজ্ঞান তো অনেক দূরে গিয়েছে, কিন্তু এই আধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও বিনয়েন্দ্রর মতো কেউ কি এমন কোনো নিখুঁত বায়োলজিক্যাল প্লট তৈরি করে সফল হতে পারত? প্রযুক্তির এই চূড়ান্ত উৎকর্ষের যুগে কি আজও এমন পারফেক্ট ক্রাইম করা সম্ভব? বিষয়টা সত্যিই গভীরভাবে ভাবার মতো। আজকের এই গা ছমছমে ঐতিহাসিক সত্য ঘটনার বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। এমন আরও অজানা ঐতিহাসিক তথ্যের বিশ্লেষণ জানতে পরবর্তী আলোচনাগুলোর সাথে যুক্ত থাকা যেতে পারে।